everyone, welcome to my channel. It's Scar Diaries Vlog. আজকে তোমাদের সাথে আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। তো আজকে টপিকটা একটু ভিন্ন বিষয় হবে, একদম অন্যরকম টপিক। আর আমার মনে হচ্ছে আমি কিছু সামান্য একটু কথা বলবো, কারণ আমার এই ক্ষুদ্রতম বুদ্ধিতে, ঠিক আছে, মানে ক্ষুদ্রতম বুদ্ধিতে যেটুকু বুদ্ধি আছে সেটাকে আমি আজকে অ্যাপ্লাই করবো তোমাদের সামনে। আর আমার সমস্ত কথা হচ্ছে আমি যতটুকু পেরেছি একদম এভিডেন্স জোগাড় করে কথা বলার, কোনো রকম রং ইনফরমেশান দেব না, কোনো রকম আশা করি ভুলভাল কিছু বলবো না। তো চলো, কিসের ভিডিও হতে পারে, কিসের উপর আমি আজকে কথা বলতে যাচ্ছি, তো পুরো ভিডিও সবাই মনোযোগ সহকারে দেখবে আর কেউ স্কিপ করবে না। তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক। তো যেই বিষয়ে আমি কথা বলবো বিষয়টি হচ্ছে সমসাময়িক বিষয়, কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া কিছু ঘটনা, মানে ঘটনার সাপেক্ষে কিছু যুক্তি আর কিছু হচ্ছে কথা আমি বলবো। তো আমি যতটুকু জেনেছি সমস্ত কিছু তোমাদেরকে আজকে জানাবো। ফার্স্ট একটা কথা বলে, এখানে যারা হচ্ছে মানে নাম্বার ওয়ান দালালি করো, চটি চাটো, হ্যাঁ চটি চাটা যেগুলো আছো, প্লাস গদি মিডিয়ার যারা আছো, সমস্ত দালালগুলোরে আমি বলছি বেরিয়ে যাও আগে। আমার ভিডিও তাদের জন্য না, আমি একদম নিরপেক্ষ সাধারণ একজন মেয়ে। আমি আমার চোখে দেখা দৃষ্টিতে যেটুকু আমার মনে হয়েছে আমি সেটুকু তোমাদের সামনে তুলে ধরবো, আর আমি বিস্তারিত আমার ক্ষুদ্রতম বুদ্ধি নিয়ে আমি আলোচনা করব। তো মেন ঘটনাটা বলি তোমাদের। 23শে এপ্রিল বুধবার 2025, আমি নিজেও জানতাম না, আমি হুট করে ফেসবুকে ঢুকি, একটা ছবি প্রচুর পরিমাণে ভাইরাল হয়। একজন মহিলা তার স্বামীর মানে শুয়ে আছেন এরকম মনে হচ্ছে, দেখে ঘুমাচ্ছেন, এই ছবিটা খুব ভাইরাল হয়। তো আমি একটু দেখে না একটু তারপরে দেখলাম সবাই ছবি শেয়ার করছে, আমরা বুঝতে পারিনি যে কী হয়েছে। পরে একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে হচ্ছে টেরোরিস্ট ওখানে মানে জঙ্গি হামলা হয়েছে পেহেলগাঁওয়ের বার্সেলোনা যে তৃণভূমি আছে ওখানে। তো ওনার হাজব্যান্ডকে, ওরা সদ্যজাত বিবাহিত ছিল, তো মানে খুবই দুঃখজনক একটা ঘটনা। মোট আমি যতটুকু জানি 20 জন মরেছে, এর বেশিও হতে পারে কমও হতে পারে, এক্স্যাক্ট বলতে পারছি না, বাট যতটুকু আমি ঘাটাঘাটি করে জেনেছি 20 জন মৃত এই আজ পর্যন্ত। তারা হচ্ছে কিছু ইন্টারভিউ দেয়, ইন্টারভিউ থেকে যতটুকু বলে নাকি যখন ওরা নর্মালি ঘুরছিল ওখানে, সবাই আনন্দ করছিল, হুট করে কিছু জঙ্গিগুলো ওপরের যে এর মাধ্যমে ওরা এসেছিল, এসে নেমে সবাইকে নাকি বলে মুসলিম আলাদা হয়ে যাও, হিন্দু আলাদা হয়ে যাও। তারপরে নাকি তাদের সবাইকে তারা হচ্ছে একসাথে দাঁড়ায়, বিশেষ করে তাদের হাজবেন্ডগুলোকে মানে পুরুষ সঙ্গীগুলোকে শ্যুট করে মেরে দেয়। আর যারা মহিলা ছিল তারা তখন বলেছিল যে আমাদেরকেও মেরে দিন, তখন তাদেরকে বলে না তোমাদেরকে মারবো না, তোমরা যাও, তোমাদের পিএম, আমি নাম নিচ্ছে না এখানে, ওনাকে গিয়ে জানাও। এটা হচ্ছে মোটামুটি একটা মানে তাদের বয়ান, সত্য কি মিথ্যা আমি জানি না, আশা করি যে অন্তত তারা মিথ্যা বলবে না, এতটুকু আশা করা যেতেই পারে। এটা হচ্ছে তাদের ভিকটিম যারা, তাদের বয়ান। মেন ঘটনাতে এবার আসি। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে আমি যতটুকু জানি কাশ্মীরে এরকম ঘটনা হামেশাই অনেকবার ঘটেছে, বাট এটা একটু বিরলতম ঘটনা। বাট এরকম টেরোরিস্ট জঙ্গি হামলা অনেকবারই হচ্ছে কাশ্মীরে। প্রথম কথা হচ্ছে আমি যতটুকু জানি বা যতটুকু আমি খোঁজ পেয়েছি, আমি না, এটা অনেকেই বলছে, কাশ্মীর হচ্ছে একটি মানে সৈন্য ঘন বসতি, মানে প্রচুর ওখানে সেনাঘাঁটি আছে, যেটা অন্য কোনো জায়গায় নেই, যে পরিমাণ ওখানে সেনাঘাঁটি আছে। কথা হচ্ছে ওখানে কোনো সিকিউরিটি ছিল না, যারা ভিকটিম তারা নিজেরাই বলেছে ওখানে কোনো সিকিউরিটি ছিল না, কিছুই ছিল না, না কোনো সেনা ছিল। এবং এই ঘটনাটা ঘটার অনেক পরে গিয়ে নাকি সেনা, তারপরে আদার্স যারা ছিল তারা নাকি পৌঁছেছিল। কথা হচ্ছে এখন এক দেশ থেকে আরেক দেশে কী করে তারা নিশ্চয়ই এগুলোর সাথে খুব ভালোভাবে জড়িত আছে, কারণ উইথাউট হেল্প ছাড়া এভাবে তো মিনিটের মধ্যে ঢুকে মিনিটের মধ্যে এরকম কাণ্ড কারখানা করে বেরিয়ে যাওয়া তো অসম্ভব। আর থার্ড হচ্ছে এই ঘটনা যখন ঘটে সেনাবাহিনী কোথায় ছিল, এতক্ষণ কেন লাগলো তাদের পৌঁছাতে ওইখানে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে কাশ্মীরে তো এরকম ঘটনা তো বহুবার ঘটেছে, এটা হচ্ছে একটু আলাদা টাইপের ঘটনা, মানে ভিন্ন ঘটনা। তাহলে এরকম ঘটনা যদি মানে বারবার যে জায়গায় ঘটে সেটা তো নিরাপদ জায়গা হতে পারে না, সেখানে তো
সিকিউরিটি তো অনেক বেশি ভালো থাকা দরকার। আর ওটা যদি আনসেফ জায়গা হয়েই থাকে, তাহলে সরকার কি করে এতগুলো মানুষকে আনসেফভাবে ওখানে পাঠানোর দায়িত্ব নিল? এখানে অনেক অনেক যুক্তি দাঁড় করাতে পারে, বাট একবার এই মাথায় ভেবে দেখো যে তুমি কাকে দোষারোপ করবে? মুসলিমদের দোষারোপ করবে, না এই সরকারকে দায়ী করবে, না পাকিস্তানকে দায়ী করবে? কাকে? তিনটে প্রশ্ন আমি রেখে গেলাম, একটু অ্যান্সার দিও আমাকে। আমি যতটুকু জানি আমাদের পিএম তিনি ক্ষমতায় আসার আগে কংগ্রেসের আমলে বলেছিলেন যে মানে এরকম কোনো ঘটনা হলে সেই দায়টা সম্পূর্ণ সরকারের। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখন দায়টা কার? মহামান্য মাননীয় পিএম, এই দায়টা কি শুধুই মুসলিমদের? পুরো মুসলিম গোষ্ঠীর এই দায়টা? এখন অনেকে বলতে পারো আমি কি মুসলিমদের সাপোর্ট করছি? যারা এই কাজগুলো করেছে তারা তো মুসলিম। হ্যাঁ, আমি জানি মুসলিম। আমি এও জানি পাকিস্তানের বেশিরভাগ জঙ্গি, ঠিক আছে। কথা হচ্ছে আমি একজন মানুষ, এটা আমার হচ্ছে সর্বপ্রথম পরিচয়। এই পরিচয় বোধটুকু থেকে সে মুসলিম কেন, সে যদি স্বয়ং ওপর থেকে নেমে এসেও বলে আর এই কাজ করে, আমি তাকে সাপোর্ট করব না কখনো। আর সুস্থ মস্তিষ্কের যারা মানুষ আছে তাদের কখনোই এই ঘৃণিত কাজগুলোকে সাপোর্ট করা উচিত না। সেকেন্ড হচ্ছে, একটা জিনিস মানুষের মধ্যে ঢুকে দিচ্ছে, মুসলিমরা মানে টেরোরিস্ট। আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারবে? কেউ কি কোরআনের একটা দুটো আয়াতে দেখাতে পারবে যেখানে একটা কথা লেখা আছে হ্যাঁ মুসলিমরা তোমরা জঙ্গি হও? চ্যালেঞ্জ করলাম, কেউ কি দেখাতে পারবে যে সেখানে বলেছে আমাদের ধর্মে যে জঙ্গি হতে, মানুষ হত্যা করতে অকারণে? আমি তো জানি না। থার্ড হচ্ছে, এখন ধরো আমি মুসলিম, আমি যদি জঙ্গি হয়ে যাই, আমি যদি কোনো অপরাধ করি, সেই অপরাধের কি মানে ভার বহন কি আমার পুরো মুসলিম জনগোষ্ঠী করবে? করবে না তো। আমি যদি অপরাধ করি, আমার অপরাধ কেন আমার ফ্যামিলি, আমার যারা আছে তারা কেন সাফার করবে? অপরাধ করেছি আমি, শাস্তি পাবো আমি, দোষী আমি, আর 5টা মানুষকে কেন ভুগতে হবে তার জন্য? অপরাধ তো অপরাধী, তাকে ক্ষমা করার কোনো সুযোগই নেই, ক্ষমা করাই যাবে না এই ঘৃণিত অপরাধী। এখন অনেকে বলতে পারো তাহলে মুসলিমরা এত জঙ্গি হয় কি করে? এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমরাই। আমাদের কিছু ধর্মীয় নেতা বা ধর্মীয় গুরু বলতে পারো, তারা হচ্ছে মেন দায়ী এই জঙ্গি হওয়ার পেছনে। তারা কখনো এদেরকে পৃথিবীর যে আলো, বাইরের যে একটা জগৎ আছে, শিক্ষিতর যে ব্যাপার আছে, এডুকেশনাল যে একটা ব্যাপার আছে, এই জগতের মধ্যে তাদেরকে আসতে দেয় না নিজেদের কার্য সিদ্ধি করার জন্য, ঠিক আছে। থার্ড প্রশ্ন হচ্ছে, কিছু চ্যানেল, আমি নাম নিয়ে বলছি, রিপাবলিক বাংলা, মহা সম্মানিত মহা ব্যক্তি, মহাপণ্ডিত মিস্টার ময়ূর দাদা, পৃথিবীর নাম্বার 1 সাংবাদিক এই ময়ূর দাদা, আমার দাদা বলতো যে বিবেকে পাচ্ছি, বিশেষ করে আমি বুঝতে পারছি না এনাকে কি আমাদের পিএম ভারপ্রাপ্ত করে দিয়েছে দেশের সমস্ত, কি বলে একবার দেখো। যদি আপনার মনে হয় যে আপনি ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে, সেকুলারিজম করে দিন আমাদের ভারতবর্ষ, এর এত বড় সাহস হয় কি করে? সংবিধানের আইনকে চ্যালেঞ্জ করার একটা কত বড় দুঃসাহস হতে পারে একটা মানুষের? আমি নিজে সেকুলার, সেকুলার শব্দটাকে রাখা যাবে না, মানে এত বড় সাহস হয় কি করে সংবিধানের আইনকে অমান্য করার? এরা সাংবাদিক? ধর্মনিরপেক্ষ কথাটি আমাদের সংবিধানে কোথায় আছে আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের প্রমাণ সহ, সবাই জানো আশা করি, তারপরও দিয়ে দিচ্ছি। দেখো কত সালে যুক্ত হয় কথাটা, 1976 সালে, আবার বলি 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে সংযুক্ত হয়, বিভিন্ন ধারায় কথাটির উল্লেখ আছে।
তারপরেও এর সাহসটা হয় কি করে? সেকুলার কথাটি রাখবে না? মানে সংবিধানটা কি কারোর বাপের সম্পত্তি নাকি? ইচ্ছা হলো বদলে ফেললাম, ইচ্ছা হলো যা খুশি করলাম। মানে বুঝতে পারছি না, আজকাল কি সংবিধান, দেশ সব কি সবার বাপের নামে বন্টিত হয়ে গেছে? যে যা মনে হচ্ছে তাই করছে, যার যেটা মনে হচ্ছে শুরু করে দিয়েছে। আইন কানুন বলে যে কিছু একটা নিয়ম বস্তু আছে সেটাই মনে ভুলে গেছে মানুষজন, এটাই মনে হচ্ছে। নাম্বার 1 প্রশ্ন, জঙ্গিগুলো এক দেশের সীমানা পেরিয়ে আর এক দেশে ঢোকে কি করে? সেকেন্ড প্রশ্ন, মানে এটা তো এমন না যে ম্যাজিকের মতো এলো, সব কিছু করলো, চলে গেল, এরকম না। ঢুকতেও সময় লেগেছে, কাজগুলো করতেও সময় লেগেছে, ইভেন বেরিয়ে যেতেও সময় লেগেছে। প্রশ্ন এখানে থেকেই যায় যে নিশ্চয়ই তো কেউ না কেউ এদের সাথে জড়িত আছে। উইথআউট কারোর সাহায্য ছাড়া এরকম হুট করে এক দেশের সীমানা থেকে এক দেশের সীমানায় ঢুকে পড়া, সেখানে মানুষগুলোকে বেছে বেছে মারা, এটা কেমন একটা অদ্ভুত ঘটনা হয়ে গেল না? থার্ড প্রশ্ন তো এখানে আসে যে এর সাথে তো কাশ্মীরের যারা আঞ্চলিকভাবে আছে